নমস্কার দর্শক বন্ধুরা, আবার চলে এসেছি টাইমলাইনের তারকায় নতুন তারকাকে নিয়ে। আজকের যে তারকা খুব ইন্টারেস্টিং, কেন বলুন তো? আসলে উনি হচ্ছেন একজন রিনাউন্ড মেকআপ আর্টিস্ট। ওনার নাম স্মিতা রায়। আচ্ছা, আমি তোমাকে একটু জিজ্ঞেস করছি যে এই যে তোমার এই প্রফেশনে আসা, এটা কি তুমি ছোট্ট থেকেই ভেবেছো যে আমি এরকম একটা মানে সুন্দর একটা জিনিসের সাথে মানে যুক্ত হব? আমাদের আসলে মধ্যবিত্ত পরিবারের যা হয় যে প্রত্যেকেই আমরা চাই যে টিচার হতে বা অন্য কোনো প্রফেশনে যেতে, বা আমারাও একাডেমিক্যালি বেশি ফোর্স করে যে ওদিকেই যাওয়ার জন্য। তো কিন্তু তারপরে আমি সেদিকেই ছিলাম। আমি আইসিএসসি বিএসসি বোর্ডের পড়াতাম, তারপরে বেশ কিছুদিন চাকরি করেছি। তো তারপরে আমি নিজে ভাবলাম আমাদের যে মেকআপের যে ইন্ডাস্ট্রিটা সেটা ফ্লোরিশ করেছে হচ্ছে 2017 থেকে। তো তারপর আমি ভাবলাম 2020-তে অলমোস্ট তখন যে আমি ইন্ডিভিজুয়ালি কিছু করব। সেই সময়টায় তখন আমি এই মেকআপের দিকে, মানে আমি ছোটবেলা থেকে আঁকতে ভালোবাসতাম, তো সেই আঁকার ঝোঁকের থেকে তারপর মেকআপের দিকে টার্মে ছোট থেকেই তোমার একটা শৈল্পিক সত্তা সবসময় কাজ করে। ভালো লাগতো আমার কাছে, মানে যে কোনো হোক, আজকে মেকআপ আর্টিস্ট হয়েছো ঠিক আছে, কিন্তু এই যে আঁকার ব্যাপারটা একটা, এটাও তো একটা ভীষণ মানে ভালো শিল্প। মানে এইটা না থাকলে হয়তো তুমি এই লাইনে আসতে হয়তো মানে ভাবতে আর কি। হ্যাঁ, কাউকে মানে সুন্দর করে রিপ্রেজেন্ট করা বা তার মধ্যে থেকে সুন্দরটাকে বের করে নিয়ে আসা, সেটাই আমাদের মেইন কাজ। একটা বড় চ্যালেঞ্জ। আর মেকআপ তো ম্যাজিক নয়। মেকআপটা হচ্ছে যে আমরা চাই যে যে যেরকম সে সেরকমই, কিন্তু তার যে ব্যক্তিত্ব, সে যে প্রফেশনের সঙ্গে যুক্ত থাকে, তাকে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে কিভাবে প্রেজেন্টেবল করা যায় সেইটাকে আমরা বের করে নিয়ে আসি। তোমার ছোটবেলাটায় মানে বাবা মা, ধরো তুমি কি মানে কোথায় বড় হয়েছো আর কি? আমার বাবা মা, আমাদের মানে আমরা 3 ভাই বোন, 4 ভাই বোন, 3 বোন একটা দাদা। তো আমার ছোটবেলাটা কেটেছে হচ্ছে নর্থেই, নর্থ কলকাতাতেই। তো তার মধ্যে বাবা মা ভাই বোন সবাই থাকার দরুন মানে তারা আমার থেকে অনেকটাই বড় বয়সে, তো যার দরুন আমি তাদের ঘেরাটপের মধ্যে একটা সেই বড় হয়ে ওঠা আমার সম্পূর্ণভাবে, এবং মানে ভালোবাসা শাসন দুটোই ছিল। দুটোর মধ্যে থেকেই বড় হয়েছি। তো আস্তে আস্তে দেখা গেছে যে ভাই বোনরা, মানে আমার আজকে বাবা মা হয়তো নেই, তো ভাই বোনরা দেখা গেছে বাবা মার জায়গাটা নিয়ে নিয়েছে। তো সেই জায়গাটা থেকে আমি ভালোবাসি। ইনফ্যাক্ট আমার মধ্যে মনে হয় সেই ছেলে মানুষটা এখনো রয়েই গেছে, যে আমি এখনো বড়ই হতে পারলাম না। মানে সবাই এতটাই প্যাম্পার করে তোমাকে যে এখনো বড় হয়েও সেই বড় হও না। না, আমি চাইও না। ইনফ্যাক্ট আমি চাইও না যে বড় হতে। আমি চাই যে আমাকে যেরকম ভাবে ভালোবাসে সবাই লোকে, বা যেরকম ভাবে আমাকে সবাই আগলে রেখেছে, সেভাবেই আমি থাকতে চাই। একটা বাচ্চা মেয়েও যদি নিজেকে ঠিক সেভাবে ক্যারি করতে না পারে, তাহলে সেখানেও একটা দেখবে সৌন্দর্যের অভাব। আর একজন ধরো 70 বয়সের মহিলা, তিনি এত সুন্দর ধরো ক্যারি করছেন ব্যাপারগুলো, তখন এটা এখন একটা বিশাল মানে কি বলবো, এখনকার দিনে এটা একটা বিশাল সুযোগ এসছে আমাদের। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ইনার বিউটিটা, মানুষের ভেতরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা যদি বাইরে না প্রকাশ পায়, তাহলে তো কখনোই আপনি উপর দিয়ে প্রলেপ দিয়ে কিছু করতে পারবেন না। আপনার অবশ্যই আপনার স্কিন ভালো বা আপনার সমস্ত কিছু ভালো, একটা পজিটিভ সাইড আছে, কিন্তু আপনার যে ব্যক্তি সত্তাটা, সেটা কিন্তু আপনার চোখে মুখে ফুটেই উঠবে। আপনার কথা বলা, আপনার চাল চলন, আপনার মানুষের সঙ্গে ব্যবহার, সমস্ত কিছুর মধ্যে ওগুলোই হচ্ছে মনে হয় আসল সৌন্দর্য। একদমই তাই। একজন মানুষের মানে বডি ল্যাঙ্গুয়েজ, সে কি ধরনের ভাবে তাকাচ্ছে, কথা বলছে, ইন্টারাকশন কি করছে, এইগুলো মনে হয় আমার মানে সব থেকে বড় সৌন্দর্য। তারপরে সেটাকে ঘষা মাজা করে আরো বেশি মানে পলিশ করা। এখন একজনকে আমি হয়তো সাজিয়ে দিলাম, যে কিনা হয়তো মানে আমাদের সো কল্ড অর্থে হচ্ছে সুন্দরী, কিন্তু সে যখন কথা বলছে বা মিশছে মানুষের সাথে, খুব রুডলি আচরণ করছে, বা তার বিহেভিয়ার হয়তো ভালো নয়, বা সে হয়তো ইনার বিউটিটা অতটা নেই, তখন কি আমরা তাকে সুন্দর বলে বলবো?
এটাই আমি অবশ্যই বলছি না। না। তো তখন তার পুরোটা নিয়েই আমরা সুন্দরটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন সুন্দরের মানে মানে কি বলবো, সংজ্ঞাটা আমার মনে হয় এখন বেশ কিছুদিন ধরে পাল্টে গেছে। আগে যেরকম লোকে মানে বলতো বেশ নাক চোখা চোখ টানা ফর্সা ফর্সা মাত্রই, তো যার জন্য সুন্দরের ডেফিনিশনটা আমরা আগে যেটা মানে একদম শুনে বড় হয়েছি সেটা এখন আর নেই। ও ফর্সা, ও পরিবারের মেয়েটা ভীষণ ফর্সা, ফর্সা না আমার বাড়ির সেটা মাত্রই সুন্দর সেটা নয়। অ্যাকচুয়ালি সৌন্দর্যটা এখন পুরো পাল্টে গেছে, মানে পুরো এখন পার্সোনালিটির উপরে সবকিছুর উপরে এখন সবকিছুই পুরোটার উপরে নির্ভর করছে, কিছুই নির্ভর করে যে বা কিভাবে সে সবকিছু ক্যারি করছে। আরেকটা কথা হচ্ছে যে তোমার মানে এই যে তুমি সাজানোর এটাতে এসছো, মানে চেঞ্জ হয়েছে তোমার, এই যে তুমি হঠাৎ মনে করলে যে আমি বিউটিশিয়ান এতে প্রফেশনে আমি আসবো মেকআপ আর্টিস্ট হিসেবে, এখানে তো তোমার বিভিন্ন রকম নিশ্চয়ই কোনো অভিজ্ঞতা হয়, মানে এই ধরনের কাজ করতে করতে অনেক লোকের সঙ্গে তোমার ইন্টারাকশন হয়, অনেক কিছু মানে হয়, সেরকম যদি বিশেষ কিছু আমাকে একটু বলো। বিশেষ কিছু বলতে প্রথম একটা মনে করতে পারি যে যেটা আমার প্রথম একদম, আমরা তো কাজ করি অ্যাকচুয়ালি লোকের জন্যই, তো প্রথম যে একদম বিয়ের জন্য যে বুকিংটা করে বা প্রথম আমার স্টুডেন্ট যে হয়, সেইগুলো বড্ড মেমোরেবল হয়ে থাকে একদম সারা জীবনেও, হয়তো সেই জিনিসটা আমি ভুলতে পারবো না। আমার যত ভালো ক্লায়েন্টই আসুক বা যতটুকু করতে পারি, পেছনে যে প্রথম বুকিংটা বা প্রথম যে করেছিল তার আন্তরিকতাটা বা তার ওই ক্লিকটা আমার কাছে মানে ওই কাজটা করে তোমার যে কনফিডেন্সটা এসছে যে একটা কাজ করেছি আমি, প্রচন্ড সাকসেসফুলি কাজ করেছি, এটা থেকে তোমার আর কি কনফিডেন্সটাও তো একটা বিশাল ম্যাটার করে। তুমি হয়তো অনেক ভালো কাজ জানো, কিন্তু এই কনফিডেন্সটারও একটা বিশাল জায়গা। একদমই তাই। আচ্ছা, আর তোমার কিছু মেমোরেবল ঘটনা বলো না, যে ধরো ছোটবেলারই বলো বা এখনই বলো, বেশ কিছু মানে কাজ করতে গিয়ে বা লোকের সাথে ইন্টারাকশনে কিছু নিশ্চয়ই মানে ভালো ঘটনা আছে আমাদের। আমি বিভিন্ন জিনিসের সঙ্গে জড়িত, তো মানে আবৃত্তি তো আমার একটা শখের জায়গা, তো ওটার সঙ্গেও জড়িত। আর কাজের ক্ষেত্রে তো বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েই থাকে, কখনো ভালো কখনো খারাপ, কখনো গেলে পরে মানে আমার হাতেই সাজবে বলে হয়তো দেখা গেছে কি দীর্ঘদিন ধরে ফলো করে দিদি তুমি এসছো, মানে কি যেন কি একটা পেয়ে গেছে, এবং তার ওই দিনটাকে স্পেশাল করার জন্য আমরা যে কাজটা করি, আমরা চেষ্টা করি যে ওই দিনটা যেন তার নষ্ট না হয়, মানে তার যেন ওই দিনটা স্পেশালি হয়ে থাকে এবং তার মনের মতন করে ওই দিনটাকে তাকে রিপ্রেজেন্ট করার জন্য। আমাদের আড্ডা তো চলতেই থাকবে, আর এই জমজমাট আড্ডার মধ্যে আমরা নিচ্ছি নেক্সট জেনের ছোট্ট একটা বিরতি। নেক্সট জেন, সাধ্যের মধ্যে স্বাদ পূরণের গল্প। আজ গল্প নিয়ে নেক্সট জেন পরিবারের আরও এক নতুন সংযোজিত সদস্য, আর গল্পটা ছিল ঠিক এই রকম। আমি ইন্দ্রনীল রায়চৌধুরী, আমার মিসেস মমিতা রায়চৌধুরী। তো আমরা এখানে যে ফ্ল্যাটটা কিনেছি এটা ইকো পার্কের 1 নম্বর গেটের কাছে, ইকো নেক্সট অ্যাপার্টমেন্ট। তো আমরা নেক্সট জেন ডেকোরের খোঁজ পেয়েছি ফেসবুক থেকে, মানে একদিন আমার মিসেস আমাকে একটা ভিডিও ফরওয়ার্ড করেছিলেন, তো সেই ভিডিওটা দেখে আমার মোটামুটি পছন্দ হয়েছিল, এবং তারপরে নেক্সট জেন ডেকোরের সাথে আমার কথোপকথন হয়, এবং নেক্সট জেন ডেকোরের যে কাজ করার পর আমার রিভিউ হচ্ছে কাজ খুবই ভালো, ফিনিশিং খুবই ভালো, এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে এদের সার্ভিস, মানে আমরা যখনই যা বলেছি সেই অনুযায়ী আমাদের সার্ভিস প্রোভাইড করা, কোঅপারেশন করা, এগুলো আমার খুবই ভালো লেগেছে, এবং ঘরের কাজ খুবই ভালো লেগেছে। মানে সব থেকে ভালো লেগেছে যেটা এমনি মানে খুব ভালো লেগেছে। তারপর পার্টিশনগুলো আছে আর সবগুলো এমনি খুব ভালো হয়েছে। আমাদের মেন মাস্টার রুমের বেডরুমের যে ওয়ার্ডরোব সব কিছুই মানে এগুলো সব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। আবার আমরা ফিরে এলাম নেক্সট জেনে বিরতি, যা আপনাদের ঘরবাড়িকে মনের মতো করে সাজিয়ে তোলে। আচ্ছা, এবার আবার আমরা চলে যাচ্ছি স্মিতার কাছে, রাইট? হ্যাঁ। আচ্ছা, ধরো আমি বলছি যে তোমার এই যে মানে কবিতার যে একটা, তুমি বললে যে কবিতার প্রতিও যে তোমার একটা আগ্রহ,
সেটা কবে থেকে? সেটা একদম ছোটবেলা থেকে, মানে কবিতাটা হচ্ছে আমি প্রফেশন হিসেবে নিইনি, যার জন্য প্রফেশনালি নিতে গেলে যা যা করতে হয় সেগুলো আমি কিছুই করিনি, কিন্তু আমি শিখে যাচ্ছি ক্রমাগত। এবং তুমি ছোটবেলা ভালোবাসো থেকেই খুব। আমি ভালোবাসি, খুবই ভালোবাসি, এবং এটা একটা ভালোবাসার জায়গা থেকে, মানে মানুষের একটা নিঃশ্বাসের জায়গা তৈরি বা হয়, মনের তো যে একটা মনের অনুভূতিগুলোকে মানে উত্তর দেয়, উত্তর হ্যাঁ। দেয়, তো সেই জায়গাটার থেকে কবিতাটাকে আর ছাড়তে পারিনি। কবিতা সত্যি এমন একটা জিনিস যে তোমার যখন যে অনুভূতিটা হচ্ছে তুমি ঠিক তার উত্তরটা সবসময় তো মানুষের থেকে খুঁজে একদম। পাওয়া যায় না, একদম। কবিতার মাধ্যমেই তুমি সেই উত্তরটাকে পেয়ে যাও। একদম। আর বিশেষ করে রবীন্দ্রনাথ তো প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা নড়াচড়া, দাঁড়িয়ে থাকা, কথা বল, সবকিছুর সবকিছুর সঙ্গে সাথে জড়িয়ে উনি যুক্ত, মানে যা তুমি কোয়েশ্চেন করবে তাই উত্তর পেয়ে যাবে। একদম, একদম। আমি একটু তোমাকে অনুরোধ করছি 2 লাইন যদি আমাদের শোনো। আচ্ছা, ওই যে বললাম রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া কিছু কিছু চলে চলে না। তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মূল্যবোধ, উপলব্ধি, ভালো লাগা, মন্দ লাগা সবকিছুর সঙ্গে জড়িয়ে থাকে। সবকিছুর সাথে। তো যখন আমার খুব মন খারাপ হয়, যখন ভালো লাগে না, বা যখন জীবন থেকেও অনেক কিছু হ্যাঁ, আমরা উপহার নেগেটিভিটি পাই। পাই, এখন তো আর নেগেটিভিটি বলা যাবে না, এখন বলা যাবে উপহার পাই। হ্যাঁ, উপহার পাই, এটা সুন্দর কথা বলেছেন যে উপহার পাই। তো তখন ওই রবি ঠাকুরের বোঝাপড়াটাই মনে পড়ে, যে মনের আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের নাও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে রাজে, কেউ বিকিয়ে আছে, কেউ শিকি পয়সা ধারে রাজে, কতকটা যে স্বভাব তাদের, কতকটা যে তোমারও ভাই, কতকটাই ভবের গতিক, সবার তরে নহে সভাই, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি, মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমার কই এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম, মনের আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের নাও সহজে। বাহ, তার মানে আমাদের যে কোনো পরিস্থিতিই আসুক, রবীন্দ্রনাথ তো বলেই যাচ্ছেন সেগুলো সবই তোমরা হজম করে নাও, একদম কোনো অসুবিধে অসুবিধে যা নেই। আসবে ডাইজেস্ট করো। একদম, আর নয়তো যে না পারলে আর না পারলে এসে থাকো, হ্যাঁ, আর নাহলে টুক করে ডুবে যেও। ডুবে যেও। যাই হোক, ভারী খুব সুন্দর, মানে একটা মানে তোমার সাথে কথা বলতে গিয়ে আমার খুবই ভালো লাগছে। আর একটা কথা জিজ্ঞেস করছি, ধরো কেউ যদি দর্শক বন্ধুরা তোমার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে তারা কিভাবে যোগাযোগ করবে? আমার কন্ট্যাক্ট নাম্বার 8336934923, এটা আমার হোয়াটসঅ্যাপ, কলিং দুটোই নাম্বার। যারা বুকিং করতে চায় বা যারা ক্লাস করতে চায়, আমি নেক্সট এপ্রিল থেকে আবার ক্লাস স্টার্ট করতে চলেছি, তো যারা করতে চায় তারা যোগাযোগ করে নিতে পারে আমার ও, নাম্বার। তুমি শেখাচ্ছ? হ্যাঁ, আমি আগেও শেখাতাম, আচ্ছা। এখন আবার শুরু করছি বেশ কিছুদিন পরে, মাঝখানে কিছুটা গ্যাপ ছিল, তো আবার শুরু করছি শেখানোটা, তো ওটা এপ্রিল থেকে স্টার্ট করব, তারা কন্টাক্ট করে নেবে এই নাম্বারটাতে। আচ্ছা, তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে, সত্যি কত কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করে না, মানে একটা ছোট্ট পর্বের মধ্যে তো সেটা সম্ভব হয় না। হ্যাঁ, এখন তো বিয়ের মরশুম, ধরো হ্যাঁ, এখন তো তোমার মানে ব্রাইডদের সাজানোটাই বেশি তোমার প্রাধান্য। তা এই যে ব্রাইডদের তোমরা সাজাও, তার কি কোনো স্টেপিং আছে, যে মানে ফার্স্ট স্টেপিং, সেকেন্ড স্টেপিং, মানে পরপর ব্রাইডদের সাজাতে গেলে সেদিনই শুধু সাজাও না, তার আগে কোনো মানে প্রসেসের মধ্যে দিয়ে তোমরা যাও? প্রসেস তো অবশ্যই আছে। আর প্রথম কথা হচ্ছে, আমরা যেটা ব্রাইডদেরকে বলি, আমাদের কাছে যখন বুকিং আসে তখন আমরা বলেই দিই যে তোমরা কি কি করবে, কি কি করবে না। যেমন সিটিএমটা মেনটেন করতে আমরা বলে দিই স্কিনের জন্য। সিটিএম মানে হচ্ছে ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং। আচ্ছা, এটা রেগুলার যে কোনো কেউ ক্ষেত্রে, শুধু ব্রাইড নয়, প্রত্যেকেরই করা উচিত। ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিংটা যদি রেগুলার মেনটেন করে তাহলে স্কিনটা একটু ঠিকঠাক থাকে। তো স্কিন যত ভালো হয়, এখন এই যে নিত্য নতুন যত গ্লাস ফিনিশ, আলট্রা এইচডি, দিদি এই করে দাও, দিদি এয়ার ব্রাশ করে দাও, এই মানে বিভিন্ন রকমের যে ভেরিয়েশন গুলো হয়েছে না, হ্যাঁ, মানে এবং মেকআপেরও বিভিন্ন অনেক 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 আপগ্রেডেশন হয়েছে।
তো যার জন্য সেই জায়গার জন্য মানে সেটাকে করতে গেলে শুধু উপর দিয়ে দিলেই তো হবে না, না। স্কিনটা ঠিকঠাক থাকতে হবে। স্কিনটা একদম আমরা যদি স্কিন যদি যত যার ভালো হবে তার ফিনিশিং তত ভালো হয়, মানে মেইন ব্যাপার হ্যাঁ, হচ্ছে আসলে এটা। কি আমাদের সবারই একটা প্রশ্ন যে ধরো স্কিনটাকে মেকআপ তো করাই যায়, বা মেকআপ এক একজন এক এক প্রসেসে মেকআপ করে, একদমই। কিন্তু স্কিনটাকে কিভাবে নর্মাল, ধরো আমার আজকে মনে হচ্ছে আমি কিচ্ছু করব না, জাস্ট পাউডারও লাগাবো না, জাস্ট একটা লিপস্টিক দিয়ে বেরিয়ে যাব, এরকম তো অনেক দিনই হয়। সবসময় তো মেকআপ করার বা সাজতে কাউরি ভালো লাগে না। হ্যাঁ, আমার কথা হচ্ছে স্কিনটাকে কি করে মানে ঠিক সুস্থ এবং সুন্দর রাখা যায়, সেই ছোট টিপস যদি তুমি একটু দর্শক বন্ধুদের দাও, যারা পার্লারে যেতে, এরকম অনেকেই আছে ধরো যারা পার্লারে যেতে পারে না বা যাওয়াটা তাদের বাড়ি থেকে হয়তো পছন্দ করে না, এরকমও প্রচুর মানে কনজারভেটিভ ফ্যামিলি তো আছে যারা এখনো সেই জায়গা থেকে বেরোতে পারেনি। বাড়ির মেয়ে বাড়ির বউ পার্লারে যাবে কেন? এটা তো আরে মানে মেকআপ করে সুন্দর হওয়া কোনো প্রয়োজন নেই, তার থেকে অর্থেরও ব্যয়। হ্যাঁ, কি করে তা মানে এরকম প্রচুর আমার মানে জানা আছে যে যারা মানে আর্থিকভাবে সচ্ছল কিন্তু বউ মেয়ে বাড়ি থেকে বেরোবে না পার্লারে। হ্যাঁ, অনেক হ্যাঁ, অনেক অনেক ফ্যামিলি এরকম আছে এখনো। তা সেই জন্য আমার মনে হয় দর্শক বন্ধুরা এরকম কিছু থাকলেও থাকতে পারে যে মিনিমাম একটু টিপস দাও, যে টিপসটার মাধ্যমে তারা বাড়িতে থেকেও কিছুটা উপকৃত হতে পারে। ওই যে বললাম ইনার বিউটিটা ফার্স্ট মেনটেন করার জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে, আচ্ছা, ফ্রুটস খেতে হবে, আর কি করতে হবে, আর হচ্ছে ওই যে সিটিএমটা মেনটেন করা, ওটা মেনটেন করতে হবে, মানে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং এটা রেগুলার মেনটেন করতে হবে। আর হ্যাঁ, আমাদের যেহেতু এখানে সানের জন্য প্রচণ্ড পরিমাণে আমাদের হিটটাও বেশি হয়, ড্যামেজ হয় আমাদের স্কিনগুলো, যার জন্য একটা রেগুলার বেরোনোর সময় অ্যাটলিস্ট একটা সানস্ক্রিন মেখে বেরোনো। আপনি হালকা লিপস্টিক কাজল পরে বেরিয়ে যান, বাট একটা সানস্ক্রিন যেন মাস্ট থাকে, সেইটাকে মেনটেন করে চললে পরে অনেকটাই মেনটেন করা যায় আর কি। আর এখন রোদটাও খুব আর- বাজে হয়ে গেছে, হ্যাঁ। মানে আগের রোদটা ঠিক এখন রোদের মধ্যে অনেকটা তফাৎ হয়ে গেছে। আগেও আমরা রোদে বেরিয়েছি ছোটবেলায়, তো সারাদিন এখন ধরো তো খেলতাম। আল্ট্রাভায়োলেট রেটা হ্যাঁ, যেহেতু প্রচন্ড পরিমাণে প্রচণ্ড। পড়ে এবং ওজোন লেয়ারটাও হ্যাঁ, যেহেতু আমাদের ভীষণ জ্বালা করে হয়েছে, হ্যাঁ, স্কিনগুলো। যার জন্য আমাদের সমস্যাগুলো অনেক বেশি বেড়ে গেছে। মানে সানস্ক্রিনটা মাস্ট। সানস্ক্রিনটা মাস্ট। তাহলে আপনারা শুনতেই পাচ্ছেন যে সানস্ক্রিন না মেখে বাড়ি থেকে বেরোনো যাবে না। তো যার জন্য তাহলে অনেকটাই সৌন্দর্য তখন নিজে থেকেই আসে। হ্যাঁ। আর আমি নিজে মেকআপ আর্টিস্ট হয়েও দেখা যায় যে খুব লাউড মেকআপ বা খুব বেশি হেভি মেকআপ আমি নিজে করি না। আমার হয়তো সাজাতে ভালো লাগে, যে যেরকম তাকে সেরকম করে সুন্দর করে সাজিয়ে দিই, তখন হয়তো অনেকগুলো লেয়ার আমাকে দিতে হয়, কিন্তু আমি নিজে পার্সোনালি দেওয়ার আর সময়ও থাকে না, বেরোনোর সময় চটপট করে কিছু একটা করে বেরিয়ে যাই। তো তখন ওই মিনিমাম হয়তো দেখা গেল যে আনইভেন যে জায়গাগুলো, সেটার জন্য একটা কনসিলার ব্যবহার করলাম, একটু লিপস্টিক দিলাম, একটু কাজল দিলাম, ব্যাস বেরিয়ে পড়লাম। মানে এটাই রেগুলার বেসিসে যারা মানে বেরোয়, বেরোয়, যাদের বেরোতে হ্যাঁ। হয়, তাদের এটা জানাটা মনে হয় খুব দরকার। হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ, যারা অফিসে যাচ্ছে, কোনো কাজে যাচ্ছে, তারা সবসময় ওই লাউড মেকআপ না, করে, লাউড মেকআপ বা এতগুলো লেয়ার যেগুলো আমরা প্রসেস অনুযায়ী করি, সেইগুলো করা সম্ভব নয় এবং স্কিনের জন্য প্রচন্ড ক্ষতিকারক। সেটা বলবো না, কারণ আমাদের এটা একটা ভুল ধারণা যে আচ্ছা। মেকআপ করলে হয়তো স্কিন খারাপ হয়, হ্যাঁ, কিন্তু আমাদের তো মেকআপের ধারণা, মধ্যে তো নিশ্চয়ই। এটা ম্যাক্সিমাম লোকেরই ধারণা যে মেকআপ করলে স্কিন খারাপ হয়। মেকআপ করলে স্কিন খারাপ হয় না। মেকআপটা যদি আমরা প্রপারলি রিমুভ না করি, ওটা নিয়ে হয়তো শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম, বা এসে ঠিক মতন ক্লিন করলাম না, ওটা রেখে দিলাম, তাহলে স্কিনের ক্ষতি করে। কিন্তু মেকআপের মধ্যে ভালো ভালো মেকআপ কোম্পানিগুলো, এবং যেসব কোম্পানিগুলো মেকআপের ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের স্কিনটা টেক্সচারটাকে আরো ভালো করে। তো আমাদের যাদের ধারণা রয়েছে যে মেকআপ করলে স্কিন খারাপ হয়, মেকআপ করলে স্কিন খারাপ হয় না, আমি বারবার বলছি, এটা তো আমাদের ভীষণই ভুল ধারণা। মেকআপ করলে স্কিন খারাপ হয় না। আমরা যদি মেকআপটাকে ঠিক মতন রিমুভ না করি, আমরা শুয়ে থাকি বা ঘুমিয়ে পড়ি, তবে তখন দেখা যাচ্ছে যে সেটার একটা ব্যাড এফেক্ট পড়ছে। আচ্ছা, যাক, তাহলে দর্শক বন্ধুরা, আপনারা আজকে অনেক 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 প্রশ্নের উত্তর পেলেন, এবং সেগুলো অত্যন্ত জরুরি।
যে প্রশ্ন যেগুলো হয়তো আপনারা সাধারণভাবে সঠিকভাবে জানতে পারেন না, টুকরো টুকরো হয়তো জানেন, কিন্তু এইরকম প্রসেসে একটা সিস্টেমেটিক ওয়েতে কিভাবে আপনি স্কিনকে ভালো রাখবেন, এটা বোধহয় খুব একটা বড় পাওনা আপনাদের। এইরকম ছোট ছোট সমস্ত পর্ব নিয়ে যেগুলো আপনাদের জন্য অত্যন্ত উপকারী এবং আপনাদের জানার আগ্রহকে মানে পরিপূর্ণ করবে, সেই রকম বিভিন্ন সুন্দর সুন্দর পর্ব নিয়ে আমরা টাইম লাইনের তারকাতে আবারও হাজির হব। আচ্ছা, এবার আমরা শেষ করতে চলেছি, তার আগে ছোট্ট এক লাইন একটা কবিতা তুমি দর্শকদের শোনাও। আবার সেই রবি ঠাকুর চলে আসি। আচ্ছা, হৃদয় পানে হৃদয় টানে, নয়ন পানে নয়ন ছোটে, দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয়কো মোটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে, হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার বাসি লুটায় ভূমে, তোমার কোলে ফুলের পুঁজি, তোমার আমার এই যে মিলন, নিতান্তই এ সোজাসুজি। সোজাসুজি কবিতার অংশ বাহ! রবীন্দ্রনাথ ঠাকুরের। মানে তাহলে আমাদের সমাপ্তিটাও দারুণ সুন্দর হলো। এত সুন্দর, এত গুণী একজন মানুষের আমি অন্তত সান্নিধ্যে আসতে পারলাম, আর আপনারা তো শুনলেনই ওনার বিভিন্ন কথা। আজকের মতো পর্বটা এই পর্যন্তই। মনে রাখার জন্য ছোট্ট একটা থ্যাংক ইউ দেবযানী দি, memento। থ্যাংক ইউ সো মাচ। খুবই সামান্য, কিন্তু এটা আমাদের মানে ভীষণ ভালো লাগার জিনিস যে প্রত্যেকে মানে যারা পার্টিসিপেট তাদের একটা ছবি দিয়ে Thank you, একটা thank you, সার্টিফিকেট thank you so আর much. ছোট্ট গিফট রয়েছে ভালোবাসার। থ্যাংক ইউ সো মাচ দেবযানী দি। হ্যাঁ। নমস্কার, আবার দেখা হবে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? সত্যি ভোলা যায় না, যেমন এই প্রকৃতি, গান এবং আপনাদের বাসস্থান। অফিস হোক কিংবা বাড়ি, করবে সাধ্যের মধ্যে সাধ পূরণ নেক্সট জেন হোম ডেকোর।